নমস্কার, আমি সৃঞ্জয়। গপ্প ক্যাফে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ গপ্প ক্যাফে চ্যানেলের বিশেষ নিবেদন শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর শ্রেষ্ঠ গল্প অবলম্বনে গুপিগাইন বাঘাবাইনের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আজকে আবার কিছুটা ফাঁকা সময় নিয়ে গপ্প ক্যাফের আড্ডায় বসলাম। গল্পের আগের ঘটনাগুলিতে একটু চোখ বুলিয়ে নিই। কানু কাইনের ছেলে গুপি কাইন আর পাঁচু পাইনের ছেলে বাঘা বাইনের কীভাবে আলাপ হলো তা তো আপনারা শুনেইছেন। তাও কি একটু মনে করিয়ে দেব? একটু মনে করিয়েই দিই। কিভাবে গুপি কাইন তার অদ্ভুত সুন্দর গলা নিয়ে গুপি গাইন হয়ে উঠল তা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই গুপি গাইন আর বাঘা পাইনের বাজনার জোরে পাগল হয়ে গিয়ে তাদের গ্রামের দুজনকেই যে তাড়িয়ে দেওয়া হলো এবং তারা ঘটনাচক্রে গিয়ে তার বাঁশবাগানে তাদের দেখা হলো। এই বাঁশবাগানে দেখা হওয়ার পর তাদের দেখা হলো অদ্ভুতুরে সব কাণ্ডের সাথে, আর দেখা হলো ভূতের রাজার সাথে। ভূতের রাজা তাকে 3টে বর দিল। তারা যেমন খুশি খেতে পারবে, যেখানে খুশি যেতে পারবে, আর যেমন সুন্দর তাদের গলায় তারা গান গাইতে পারবে। সেই বরগুলি নিয়েই তাদের মনে শখ জাগলো তারা রাজাকে গান শোনাবে। রাজাকে গান শোনাতে গেল হাতে তালি মেরে ভূতের বরের দেওয়া জুতো পরে। সেই এক অদ্ভুতভাবে গিয়ে উপস্থিত হলো রাজার গৃহে। রানী হাওয়া করছে, রাজা বিশ্রাম করছে। হই হই রই রই পড়ে গেল গোটা রাজপ্রাসাদে। শেষে কিনা সুন্দর গান শোনাবার জায়গায় তাদের ঠাঁই মিলল এক কুঠুরিতে। তাদের বন্দি করে রাখা হলো বিচারের জন্য। তখন তাদের মাথায় বুদ্ধি এলো যে তারা যদি সেই সুন্দর পোশাক পরা, নিজেদের ইচ্ছে পূরণ করার মতো তালি মেরে সুন্দর বেশ ধারণ করে তাহলে কেমন হয়। যেই বলা সেই কাজ। সাথে সাথে গুপি গাইন আর বাঘা বাইন হাতে তালি মারল, দিয়ে সুন্দর রাজ বেশ পরে চলে এলো কুঠুরির বাইরে। তারপরে কি হলো এবার সেটাই বলবো। তাহলে আপনাদের দেওয়া কথা মতো হাজির হলাম দ্বিতীয় ও অন্তিম পর্ব নিয়ে। তাহলে চলুন এক কাপ চা নিয়ে শুরু করা যাক আজকের গল্প। তারপর সকলে ঘর থেকে চলে গেলে গুপি বাঘাকে বলল, জি ভাই, যেখানে সেখানে কি এরকমভাবে কাঁদতে আছে? দেখো দেখি এখন কি মুশকিলটা হলো। বাঘা বলল, আমি যদি না কাটতুম তাহলে এতক্ষণ তো আমার ঢোলকটি পুড়িয়ে শেষ করে দিত। এখন না হয় একটু জরুরি হইতেছে, কিন্তু আমার ঢোলকটা তো বেঁচে গেছে। বাঘা আর গুপি এমনি কথাবার্তা বলছে। এদিকে রাজামশাই সবাই ফিরে এলে দারোগামশাই তার কানে কানে বললেন, আগে মহারাজ, বলছি একটা কথা আছে, অনুমতি দেন তো বলি। রাজা বললেন, আহা, এত ফিসফিস করে বলছো কেন? বলো কি কথা। বলছি মহারাজ, ওই যে লোকটা গড়াগড়ি দিয়ে কাঁদলো, সে আর তার সঙ্গের ওই লোকটা, ওই দুটোই ভূত। আমি চিনতে পেরেছি ঠিক। রাজা বললেন, তাই তো হে, আমারও একটু কেমন যেন সন্দেহ সন্দেহ লেগেছিল। তাহলে তো বড় মুশকিল হে। বলো তো তাহলে কি করা যেতে পারে? তখন এই কথা নিয়ে সবার মধ্যে ভারী একটা কানাকানি শুরু হলো। কেউ বলল, বলছি হে, রোজা ডাকো, ও দুটোকে তাড়িয়ে দেওয়া হোক এই চত্বর থেকে। আরেকজন বলল, রোজা যদি তাড়াতে না পারে তখন তো সে দুটো খেপে গিয়ে একটা ভীষণ কাণ্ড ঘটাতে পারে। তার চেয়ে কোনো এক রাতে দুটোকে পুড়িয়ে মারুন না। এই কথাটা সকলেরই খুব পছন্দ হলো, কিন্তু এর মধ্যে একটু মুশকিল এই দেখা গেল যে ভূতদের পোড়াতে গেলে রাজবাড়িতেও তখন আগুন ধরে যেতে পারে। শেষে অনেক যুক্তির পর এই স্থির হলো যে একটা বাগান বাড়িতে তাদের বাসা দেওয়া হবে। বাগান বাড়ি পুড়ে গেলেও বিশেষ ক্ষতি হবে না। রাজামশাই বললেন, সেই ঢোলকটাকেও তাহলে এই বাগান বাড়িতে নিয়ে রাখা হোক। বাগান বাড়ি পোড়াবার সময় একসঙ্গে সকল আপদ চুকে যাবে। কি বলিস, হ্যাঁ? বাগান বাড়ি যাবার কথা শুনে গুপি আর বাঘা খুব খুশি হলো। তারা তো জানে না যে এর ভিতর কি ভয়ানক ফন্দি রয়েছে। তারা খালি ভাবলো যে বেশ আরামে নিরিবিলি থাকা যাবে, সঙ্গীত চর্চা সুবিধা হবে। জায়গাটি খুবই নিরিবিলি আর সুন্দর। বাড়িটি কাঠের, কিন্তু দেখতে চমৎকার। গুপি তাকে বলল, ভাই, একটা কথা বলি,
আর এখানে থেকে কাজ নাই। চলো আমরা এখান থেকে যত তাড়াতাড়ি হোক পালাই। বাঘা বলল, দাদা, এমন সুন্দর জায়গায় তো আর থাকতে পাবো না। দুদিন এখানে রইলাম না হয়। আহা, আমার ঢোলকটি যদি থাকতো। সেদিন বাঘা বাড়ির এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছে। গুপি বাগানের এক জায়গায় বসে গুনগুন করছে। এমন সময় হঠাৎ বাঘা ভয়ানক চেঁচামেচি করে উঠল। তার সকল কথা বোঝা গেল না, খালি গোপীদা, গোপীদা। ডাকটা খুবই শোনা যেতে লাগলো। গুপি তখন ছুটে এসে দেখল বাঘা তার সেই ঢোলকটা মাথায় করে পাগলের মতো নাচছে, আর যা তা আবোল তাবোল বলতে বলতে গোপীদা, গোপীদা বলে চেঁচাচ্ছে। ঢোলক পেয়ে তার এত আনন্দ হয়েছে যে সে আর কিছুতেই স্থির থাকতে পারছে না, গুছিয়ে কথাও বলতে পারছে না। এমনি করে প্রায় আধ ঘন্টা চলে গেল। তারপর বাঘা একটু শান্ত হয়ে বলল, গোপীদা, দেখছো এই ঘরে আমার ঢোলকটি, আরে কি মজা! হ্যাঁ 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 হ্যাঁ। দাদা, এত দুঃখের পর ঢোলকটি পেয়েছি, একটা গান গাও না, একটু বাজিয়ে নি। গুপি বলল, এখন নয় ভাই, এখন বড্ড খিদে পেয়েছে। খাওয়া দাওয়ার পর রাত্রে বারান্দায় বসে দুজনে মিলে খুব করে গান বাজনা করব। রাজামশাই কিন্তু ঠিক করেছেন, সেই রাত্রেই তাদের পুড়িয়ে মারবেন। দারোগার ওপর হুকুম হয়েছে যে সেদিন সন্ধ্যার সময় সেই বাগান বাড়িতে মস্ত ভোজের আয়োজন করতে হবে। খাওয়া দাওয়ার পর গুপি আর বাঘা ঘুমিয়ে পড়লে তারা সকলে মিলে একসঙ্গে কাঠের বাড়িতে চারিদিকে আগুন দিয়ে তাদের পালাবার পথ বন্ধ করবেন। সেদিনকার খাওয়া বেশ ভালো মন্দই হলো। গুপি আর বাঘা ভাবল যে লোকজন চলে গেলেই তারা গান বাজনা আরম্ভ করবে। দারোগামশাই ভাবলেন যে গুপি আর বাঘা ঘুমোলেই ঘরে আগুন দেবেন। তিনি তাদের ঘুম পাড়াবার জন্য বড়ই ব্যস্ত হয়ে উঠলেন। তার ভাব দেখে যখন স্পষ্টই বোঝা গেল যে তারা না ঘুমোলে তিনি সেখান থেকে যাবেন না, তখন গুপি বাঘাকে গিয়ে বিছানায় পড়ে নাক ডাকতে বলল। একটু পরেই গুপি আর বাঘা দেখল যে লোকজন সব চলে গেছে, আর কারুর সারা শব্দ নেই। তারপর আরেকটু দেখে যখন মনে হলো যে বাগান একেবারে খালি হয়ে গেছে, তখন তারা দুজনে বারান্দায় এসে ঢোল বাজিয়ে গান জুড়ে দিল। এদিকে দারোগা মশাই তার লোকেদের বলে দিয়েছেন, তোরা প্রত্যেকে দরজায় বেশ ভালো করে আগুন ধরাবি। খবরদার, আগুন ভালো করে ধরলে আবার চলে যাসনি যেন। এমন সময় বাঘার ঢোল বেজে উঠল। গুপিও গান ধরে দিল। তখন আর দারোগা মশাই বা তার লোকদের কারুর সেখান থেকে নড়বার জোর রইল না, সকলকেই পুড়ে মরতে হলো। ততক্ষণে গুপি আর বাঘাও আগুন দেখে ভয় পেয়ে জুতোর জোরে তাদের ঢোল আর থলেটে নিয়ে সেখান থেকে চম্পট দিল। সেদিনকার আগুনে দারোগা মশাই তো পুড়ে মারা গিয়েছিলেন। তার দলের অতি অল্প লোকই বেঁচেছিল। সেই লোকগুলো গিয়ে রাজামশাইকে এই ঘটনার খবর দিতে তার মনে বড়ই ভয় হলো। পরদিন 2-4 জন লোক রাজসভায় এসে বলল যে তারা সেই আগুনের তামাশা দেখতে সেখানে গিয়েছিল। তারা যখন ভারী আশ্চর্য রকমের গান বাজনা শুনেছে আর ভূত দুটোকে শূন্যে উড়ে পালাতে সচক্ষে দেখেছে, তখন যা রাজামশাইয়ের কাঁপুনি, সে তার সভার আর কারোর হলো না। তিনি তাড়াতাড়ি ভাড়ির ভিতরে এসে ভূতের ভয়ে দরজা এঁটে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলেন। এক সময় 1 মাসের ভিতর আর বাইরে এলেন না। এদিকে গুপি আর বাঘা সেই আগুনের ভিতর থেকে পালিয়ে একেবারে তাদের বাড়ির কাছের সেই বনে এসে উপস্থিত হয়েছে, যেখানে প্রথমে তাদের দেখা হয়েছিল। তাদের বড় ইচ্ছা যে এত ঘটনার পর একবার তাদের মা বাপকে দেখতে যায়। বনে এসেই বাঘা বলল, গুপিদা, এইখানে না তোমায় আমায় দেখা হয়েছিল? গুপি বলল, হ্যাঁ বাঘাদা, একদম ঠিক কথা বলেছ, এখানেই আমাদের দেখা হয়েছিল। বাঘা বলল, তবে এমন জায়গায় এসে কি একটু গান বাজনা না করে চলে যেতে আছে? গুপি বলল, ঠিক বলেছ ভাই, তবে আর দেরি কেন, এই বেলা আরম্ভ করে দাও। এর মধ্যে এক আশ্চর্য ঘটনা ঘটে গেছে। একদল ডাকাত
হাল্লার রাজার ভাণ্ডার লুট করে তাদের ছোট্ট ছেলে দুটিকে সঙ্গে চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল। রাজা অনেক সৈন্য নিয়ে তাদের পিছু পিছু প্রাণপণে ছুটতেও ধরতে পারলেন না। গুপি আর বাঘা যখন গান ধরেছে, ঠিক সেই সময় সেই ডাকাতগুলো সেই বনের ভেতরে দিয়ে যাচ্ছিল। কিন্তু সে গান একবার যদি শুরু হয়, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ তো তাদের নড়াচড়ার উপায় নেই। সেই সময় ডাকাতগুলো সেই বনের মধ্যে সারা রাত সেখানে দাঁড়িয়ে রইল। পরদিন সকালে হাল্লার রাজা এসে অতি সহজেই তাদের ধরে ফেললেন। তারপর যখন তিনি জানলেন গুপি ও বাঘার গানের গুণেই এই ডাকাত দুটিকে ধরা পড়েছে, ঠিক তখন তাদের মুখে হাসি ফুটল। রাজকুমারেরাও বললেন, বাবা, এমন আশ্চর্য গান আর কখনো শোনোনি, এদের সঙ্গে নিয়ে চলো। কাজেই রাজা গুপি আর বাঘাকে বললেন, তোমরা আমার সঙ্গে চলো, তোমাদের 500 টাকা করে মাইনে হলো। এই কথায় গুপি জোর হাতে রাজামশাইকে নমস্কার করে বলল, মহারাজ, দয়া করে আমাদের দুদিনের ছুটি দেওয়ার আজ্ঞা হোক। আমরা আমাদের পিতামাতাকে দেখে তাদের অনুমতি নিয়ে আপনার রাজধানীতে গিয়ে উপস্থিত হব। রাজা বললেন, আচ্ছা, ঠিক আছে। এ দুদিন আমরা এই বনে বিশ্রাম করি। তোমরা তোমাদের বাবা মাকে দেখে দুদিন পর এসে এখানেই আমাদের দেখা পাবে। গুপিকে তাড়িয়ে তার বাবা তার জন্য বড়ই দুঃখিত ছিল। কাজেই তাকে ফিরে আসতে দেখে তার বড় আনন্দ হলো। কিন্তু বাঘা বেচারার ভাগ্যে সে সুখ মেলেনি। তার মা বাপের এই কদিন আগেই মারা গিয়েছে। গ্রামের লোকেরা তাকে ঢোল মাথায় করে আসতে দেখেই বলল, এই সর্বনাশ করেছে, সেই বাঘা বেটা আবার আমাদের হাড় জ্বালিয়ে মারবে। মার বেটারে। বাঘা বিনয় করে বলল, আমি খালি আমার মা বাবাকে দেখতে এসেছি, দুদিন থেকেই চলে যাব, বাজাবো টাজাবো না। সে কথাকে কি আর তারা শোনে? গুপি তাদের ঘরের দাবায় বসে তার বাপের সঙ্গে কথা বলছিল। এমন সময় সে দেখল যে বাঘা পাগলের মতো হয়ে খোঁড়াতে খোঁড়াতে ছুটে আসছে। তার কাপড় ছিঁড়ে ফালি ফালি আর রক্তে লাল হয়ে গেছে। অমনি সে তাড়াতাড়ি বাঘার কাছে ছুটতে গিয়ে জিজ্ঞাসা করলো, এ কি বাঘাদা, তোমার এরকম হাল কি করে হলো গো? গুপিকে দেখেই বাঘা এক গাল হেসে ফেলেছে। তারপর সে হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, বড্ড বেঁচে এসেছি। মূর্খরা আরেকটু হলেই আমার ঢোলটি ভেঙে দিচ্ছিল। গুপিদের বাড়ি এসে গুপির যত্নে আর তার মা বাবার আদরে বাঘা 2-3 দিনে যতটা সম্ভব সুখেই কাটালো। 2 দিন পর গুপি তার মা বাবার কাছ থেকে বিদায় নেবার সময় বলল, তোমরা তৈরি হয়ে থেকো, আমি আবার ছুটি পেলে তোমাদের নিয়ে যাব, কেমন? তারপর কয়েক মাস চলে গিয়েছে। গুপি আর বাঘা এখন হাল্লা রাজার বাড়িতে পরম সুখে বাস করে। দেশ বিদেশে তাদের নাম রটে গিয়েছে। রাজামশাই তাদের ভারী ভালোবাসেন। তাদের গান না শুনে একদিনও থাকতে পারেন না। নিজের দুঃখ সুখ সব কথা গুপির কাছে বলেন। একদিন গুপি দেখল রাজামশাইয়ের মুখখানি বড়ই মলিন। তিনি ক্রমাগতই যেন কি ভাবছেন, যেন তার কোনো বিপদ হয়েছে। শেষে একবার তিনি গুপিকে বললেন, গুপি, মুশকিলে পড়েছি, কি হবে জানি না। শুন্ডি রাজা আমার রাজ্য কেড়ে নিতে আসছে। শুন্ডির রাজা হচ্ছে সেই তিনি যিনি গুপি আর বাঘাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। তার নাম শুনেই গুপির মনে এক চমৎকার মতলব এলো। সে তখন রাজামশাইকে বলল, মহারাজ, এর জন্য কোনো চিন্তা করবেন না। আপনার এই চাকরকে একবার হুকুম করে দেখুন, আমি এর থেকে আরো হাসির কাণ্ড করে দিতে পারবো। রাজা হেসে বললেন, গুপি, তুমি গাইয়ে বাজিয়ে মানুষ, যুদ্ধের ধারও ধারো না, তার কিছু বোঝো না। শুন্ডি রাজার বড় ভারী ফৌজ, আমি কি তার কিছু করতে পারি? গুপি বলল, মহারাজ, হুকুম পেলে একবার চেষ্টা করে দেখতে পারি, তাতে তো কোনো ক্ষতি হবে না, বলুন। রাজা বললেন, তোমার যা ইচ্ছে তাই তুমি করতে পারো। এ কথায় গুপি খুশি হয়ে বাঘাকে ডেকে পরামর্শ করতে লাগলো। গুপি আর বাঘা সেদিন অনেকক্ষণ ধরে পরামর্শ করেছিল। বাঘার তখন কতই উৎসাহ। সে বলল, দাদা, এবার আমরা দুজন মিলে কিছু একটা করবই করব। আমার শুধু একটা কথায় ভয় হচ্ছে,
হঠাৎ যদি প্রাণ নিয়ে পালাবার দরকার হয় তবে হয়তো আমি দুটোর কথা ভুলে গিয়ে সাধারণ লোকের মতো কষে ছুট দিতে যাব আর মার খেয়ে সারা হব। এমনি করে দেখো না সেবার আমাদের গাঁয়ের মূর্খগুলোর হাতে আমার কি দশা হলো। যা হোক, গুপির কথায় বাঘার সে ভয় কেটে গেল। আর পরদিন থেকেই তারা কাজে লাগলো। দিন কতক ধরে রোজ রাত্রে তারা শুন্ডি চলে যায় আর রাজবাড়ির আশেপাশে ঘুরে সেখানকার খবর নেয়। যুদ্ধের আয়োজন যা দেখতে পেল সে বড়ই ভয়ঙ্কর। এ আয়োজন নিয়ে হাল্লায় গিয়ে উপস্থিত হলে আর রক্ষা নেই। রাজার ঠাকুর বাড়িতে রোজ মহা ধুমধামে পুজো হচ্ছে। 10 দিন এমনইতর পুজো দিয়ে ঠাকুরকে খুশি করে তারা হাল্লায় রওনা হবে। গুপি আর বাঘা এর সবই দেখলো। তারপর একদিন তাদের ঘরে বসে দরজা এঁটে সেই ভূতের দেওয়া থলিটিকে বলল, নতুন ধরনের মিষ্টি দাও দেখি, যেগুলো হবে খুব রসের ও খেতে খুব সুস্বাদু। সে কথায় থলির ভিতর থেকে মিঠাই যা বেরোলো সে আর বলবার নয়। তেমনি মিঠাই কেউ খায়নি, চোখেও দেখেনি। সেই মিঠাই নিয়ে বাঘা আর গুপি শুন্ডির রাজার ঠাকুর বাড়ির বিশাল মন্দিরের চূড়োয় গিয়ে বসলো। নিচে খুব পুজোর ধূপ ধুনো শঙ্খ ঘণ্টা কোলাহলের সীমা নেই। আঙিনায় লোকে লোকারণ্য। সেই সব লোকের মাথার উপরে ঝরাত করে মিঠাইগুলো ঢেলে দিয়ে বাঘা আর গুপি মন্দিরের চূড়ো আঁকড়ে বসে তামাশা দেখতে লাগলো। অন্ধকারের মধ্যে সেই ধূপ ধুনো আর আলোর ধোঁয়ায় ভিতর দিয়ে কেউ তাদের দেখতে পেল না। মিঠাইগুলো আঙিনায় পড়তেই অমনি কোলাহল থেমে গেল। অনেকেই লাফিয়ে উঠল, কেউ কেউ চেঁচিয়ে ছুটও দিল। তারপর 2-4 জন সাহসী লোক কয়েকটা মিঠাই তুলে আলোর কাছে নিয়ে ভয়ে ভয়ে দেখতে লাগলো। শেষে তাদের একজন চোখ বুজে আর একটু মুখে পুড়েই দিয়েই আর কথাবার্তা নেই। সে 2 হাতে আঙিনা থেকে মিঠাই তুলে খালি মুখে দিচ্ছে আর নাচছে আর আহ্লাদে চেঁচামেচি করছে। তখন সেই আঙিনা শুদ্ধ লোক মিঠাই খাবার জন্য পাগলের মতো কাড়াকাড়ি আর কিচিরমিচির করতে লাগলো। এদিকে কয়েকজন ছুটতে গিয়ে রাজামশাইকে বলছে, মহারাজ, ঠাকুর আজ পুজোয় তুষ্ট হয়ে স্বর্গ থেকে প্রসাদ পাঠিয়েছেন। সে দেখি অপূর্ব প্রসাদ, সে কথা আমরা বলতেই পারছি না। সেই কথা শোনাবা মাত্রই রাজামশাই প্রাণপণে কাছা গুজতে গুজতে ঊর্ধ্বশ্বাসে এসে ঠাকুর বাড়িতে উপস্থিত হলেন। কিন্তু হায়, ততক্ষণে সব প্রসাদ শেষ হয়ে গিয়েছিল। সমস্ত উঠোন ঝাড় দিয়েও রাজামশাইয়ের জন্য একটু প্রসাদের গুঁড়ো পাওয়া গেল না। তখনই তিনি ভারী চটে গিয়ে বললেন, তোমাদের কি অন্যায়? পুজো করি আমি আর প্রসাদ খেয়ে শেষ করো তোমরা। আমার জন্য একটু গুঁড়ো অবধি রাখনি। তোমাদের তো আজকে সকলকে ধরে শুলে চড়াবো। এই কথায় সকলে ভয় কাঁপতে কাঁপতে জোর হাতে বলল, দোহাই মহারাজ, আপনার প্রসাদ কি আমরা খেতে পারি? বাপ রে, আমরা খেতে না খেতেই ঝাঁ করে কোনখান দিয়ে ফুরিয়ে গেল। আজ আমাদের প্রসাদগুলো আপনি মাফ করুন। কালকে যত প্রসাদ সব মহারাজ একাই খাবেন। রাজা তাতে বললেন, আচ্ছা, তবে তাই হোক, আর এই কথাটা যেন মনে থাকে। পরদিন রাজামশাই প্রসাদ খাবেন, তাই 1 প্রহর বেলা থাকতেই তিনি ঠাকুর বাড়ির আঙিনায় এসে আকাশের পানে তাকিয়ে বসে আছেন। আর সকলে ভয়ে ভয়ে একটু দূরে বসে তাকে ঘিরে তামাশা দেখছে। আজ পুজোর ঘটা অন্য দিনের চেয়ে 100 গুণ বেশি। সবাই ভাবছে দেবতা তাতে খুশি হয়ে রাজামশাইকে আরও ভালো প্রসাদ দেবেন। রাত দুপুরে গুপি আর বাঘা আরও আশ্চর্য রকমের মিঠাই নিয়ে এসে মন্দিরের চূড়োয় বসলো। আজ তাদের পরনে খুব জমকালো পোশাক, মাথায় মুকুট, গলায় হার, হাতে বালা, কানে কুণ্ডল। তারা দেবতা সেজে এসেছে। ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তবু রাজামশাই আকাশের পানে তাকিয়ে আছেন। এমন সময় গুপি আর বাঘা হাসতে হাসতে তার ওপরে সেই মিঠাইগুলো ফেলে দিল। তাতে রাজামশাই প্রথমে একটা চিৎকার করে 3 হাত লাফিয়ে উঠলেন। তারপর তাড়াতাড়ি সামলিয়ে নিয়ে
দু হাতে মিঠাই তুলে মুখে দিতে লাগলেন, আর ধেই ধেই করে নাচনটা যে নাচলেন সে আর বলার নয়। এমন সময় গুপি আর বাঘা হঠাৎ মন্দিরের চূড়ো থেকে নেমে এসে রাজার সামনে দাঁড়ালো। তাদের দেখে সকলে ঠাকুর এসেছেন বলে আগে গড় করবে ভেবে ঠিক পায় না। রাজামশাই তো লম্বা হয়ে মাটিতে পড়েই রয়েছেন আর খালি মাথা ঠুকছেন। গুপি তাকে বলল, মহারাজ, তোমার নাচ দেখে আমরা তুষ্ট, এসো কোলাকুলি করি। রাজা তা শুনে যে হাতে স্বর্গ পেলেন, দেবতার সঙ্গে কোলাকুলি, সে কি কম সৌভাগ্যের কথা? কোলাকুলি আরম্ভ হলো। সকলে জয় জয় বলে চেঁচাতে লাগলো। সেই অবসরে গুপি আর বাঘা রাজামশাইকে খুব করে জড়িয়ে ধরে বলল, এখন তবে আমরা ঘরে যাব। এদিকে রাজামশাই গুপি আর বাঘার কোলে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাদের ঘরে এসেও অনেকক্ষণ তার জ্ঞান হয়নি। ভোরের বেলায় তিনি চোখ মেলে দেখলেন যে সেই দুটো ভূত তার মাথার কাছে বসে আছে। অমনি তিনি তাদের পায়ে পড়ে কাঁপতে কাঁপতে বললেন, দোহাই বাবা, আমাকে খেও না, আমি 200 মোষ মেরে তোমাদের পুজো দেব। গুপি বলল, রাজামশাই, আপনার কোনো ভয় নেই, আমরা ভূত নই, আর আমরা আপনাকে কেনই বা খেতে যাব? রাজামশাইয়ের কিন্তু তাতে একটুও ভরসা হলো না। তিনি আর কোনো কথা না বলে মাথা গুজে বসে কাঁপতে লাগলেন। এদিকে বাঘা এসে হাল্লা রাজাকে বলল, কাল রাত্রে আমরা শুন্ডি রাজাকে ধরে এনেছি, এখন কি আজ্ঞা হয়? হাল্লা রাজা বললেন, তাকে নিয়ে এসো। দুই রাজার যখন দেখা হলো তখন শুন্ডির রাজা বুঝতে পারলেন যে তাকে ধরে এনেছে। হাল্লা জয় করা তো তার ভাগ্যে ঘটলই না, এখন প্রাণটিও যাবে। কিন্তু হাল্লার রাজা তাকে প্রাণে না মেরে শুধু তার রাজ্যই কেড়ে নিলেন। তারপর তিনি গুপি আর বাঘাকে বললেন, তোমরাই আমাকে বাঁচিয়েছো, নইলে হয়তো আমার রাজ্যও যেত, প্রাণও যেত। শুন্ডি রাজ্যের অর্ধেক আর আমার 2টি কন্যা তোমাদের দুজনকে দান করলাম। তখন খুব একটা ধুমধাম হলো। গুপি আর বাঘা হাল্লার জামাই হয়ে আর শুন্ডির অর্ধেক রাজ্য পেয়ে পরম আনন্দে সঙ্গীতের চর্চা করতে লাগলেন। গুপির মা বাপের মান্য আর সুখ তখন দেখে কে? এতক্ষণ আপনারা শুনছিলেন শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত গুপি গাইন বাঘা বাইনের গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্পের বিভিন্ন চরিত্রে যারা রয়েছেন, গুপির চরিত্রে এবং হাল্লা রাজার চরিত্রে সৃঞ্জয়, বাঘা এবং শুন্ডি রাজার চরিত্রে সৃজিত এবং অন্যান্য পারিপার্শ্বিক চরিত্রে সৃজিত ও সৃঞ্জয়। গল্প পাঠে আমি স্বস্তিকা। আজকের মতো গল্প ক্যাফের সময় শেষ। পরে আরেকদিন নতুন কোনো গল্প নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। ততক্ষণ আপনারা অবশ্যই আমাদের অফিসিয়াল চ্যানেল গপ্প ক্যাফে অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না।